যুক্ত হয়ে যায়। এটাই হইলো নর্মালি আপনার মাসেলের কন্ট্রাক্টিবিলিটি। ঠিক আছে, মাসেল কন্ট্রাক্টিবিলিটি ফার্স্টে কি করে, তারা একটা স্টিমুলাস যায় মোটর নার্ভে, তারপর সেই সিগন্যালটা থেকে সে কন্ডাক্টিভিটি করে, তারপর সে এক্সটেন্ড হয়, তারপর আবার ইলাস্টিসিটিতে চলে যায়। বোঝা যাচ্ছে কথা? জি ম্যাম। ওকে। সো অনেক সময় এই কোশ্চেনটা আসে যে কন্ট্রাক্টিবিলিটি অফ মাসেল এক্সপ্লেইন করেন উইথ ফিগারস। সো এটা একটা কোশ্চেন আসে। কিন্তু কন্ট্রোল অফ ম্যাডাম মাস, এটা তো আমরা বাচ্চা কালে পড়ে আসছি, ওই যে নাইন হ্যাঁ টেনে বাচ্চাকালে থাকতে। পড়ে আসছি, এবং এখানেও খুব ছোট একটা কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন টাইপের। ঠিক আছে। ওকে। কন্ট্রোল অফ মাসেল অ্যাকশন, মাসেল অ্যাকশন কিভাবে কন্ট্রোল হয়? মাসেল অ্যাকশন কন্ট্রোল হয় ডিরেক্টলি আপনার মোটর নার্ভে। আমাদের সুষমা কাণ্ড বলে একটা কথা আছে, যেমন এখানে বলা হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা আমাদের ঠিক ঘাড়ের নিচে, ওইখানে আমাদের কিছু মোটর নার্ভ কাজ করে, তারাই মেনলি আমার কি করে, সিগন্যাল দেয়, এবং এই সিগন্যালগুলা মাসেল ফাইবারে যায়, এবং এই মাসেল ফাইবারই সেই সিগন্যালগুলা গ্রহণ করে তারপর কি করে, সেই অনুযায়ী সে অ্যাকশন নেয়। এটাকেই বলা হচ্ছে মাসেল অ্যাকশন। এখন মাসেল অ্যাকশনের সাথে আবার কিছু জিনিস যুক্ত, সেটা হইল কি, মাসেল মেটাবলিজম। মাসেল যখন কাজ করতেছে অবশ্যই তার কি কাজ করার জন্য কি দরকার, এনার্জি দরকার। ঠিক আছে, সেই এনার্জি, মাসেল কাজ করলে এনার্জি লস হয়, সেটাকেই বলা হচ্ছে কি, মাসেল মেটাবলিজম। আপনি যে খাবারটা গ্রহণ করতেছেন সেখান থেকে আপনি এনার্জি পাচ্ছেন, এই এনার্জিটা ওয়েস্ট হচ্ছে কিসে, মাসেলে। ঠিক আছে, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন সেখানে কিছু এনার্জি খরচ হচ্ছে, আপনি যখন হাত পা নাড়াচ্ছেন সেটাকে এক ধরনের এনার্জি খরচ হচ্ছে। সো আমরা যখন এই যে অ্যাক্টিং কন্ট্রাকশনে কাজ করি তখন আমাদের কি লাগে, এনার্জি লাগে। সো এনার্জিটা মেইনলি আসে আমাদের কই থেকে, কার্বোহাইড্রেট থেকে। এটা তো আমরা সবাই জানি, রাইট? কার্বোহাইড্রেট ভেঙে আমাদের গ্লুকোজ হয়, গ্লাইকো গ্লাইকোজেন হয়, তারপর সেটা থেকে এটিপি, এডিপি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হইল যেটার মাধ্যমে আপনার গ্লুকোজ বা চিনিটা ভেঙে এটিপি তৈরি হয়। এটাকেই বলা হয় কি, গ্লাইকোলাইসিস। আমরা এগুলো পড়ে আসছি, রাইট? সো এই গ্লাইকোলাইসিস যখন অক্সিজেন ছাড়া হয় তখন আমি সেটাকে বলতেছি কি, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এখানে আমার খুব বেশি অক্সিজেন বা খুবই লিমিটেড অক্সিজেন, শরীরে যখন আমার অক্সিজেন থাকে না তখন আমার এই কাজটা হয়ে থাকে। এখন শরীরে অক্সিজেনের ঘাটতি কখন হয়ে থাকে, যখন আমাদের দেখা যায় আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছে, তারপর আপনি যে এরিয়াতে আছেন সেখানে অ্যাকচুয়ালি অক্সিজেন নাই, বা আপনার হার্টে প্রবলেম আছে, আপনি অক্সিজেন খুব বেশি কনজিউম করতে পারতেছেন না, ঠিক আছে, অথবা নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা হয়ে থাকে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের কি হয়, আপনার এই প্রসেসটাতে প্রাইভেটিক পাইরুভিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, এই দুইটাতে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হবে, এবং পাইরুভিক অ্যাসিড থেকে পরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড আবার কি করে, আমার মাসেলকে খুব তাড়াতাড়ি টায়ার্ড করে ফেলে। তার মানে আপনি দেখবেন যখন আমরা খুব লো অক্সিজেনে থাকি আপনি খুব সহজেই কি হয়ে যান, টায়ার্ড হয়ে যান। আপনারা এটা খেয়াল করবেন, আপনি যখন পাহাড়ে উঠতেছেন যত উপরে ওঠেন আপনার অক্সিজেন লেভেল কি হয়, কমতে থাকে। যখন অক্সিজেন লেভেল কমতে থাকে মাসেল কাজ করে, তখন সে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করতে থাকে। এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে যেটা হয় সেটা হলো আপনি অক্সিজেন কম পাচ্ছেন, সে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড করতেছে, এবং আপনি তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছেন। এটা দৌড়ানোর ক্ষেত্রে হয়, আপনি ভারী কোনো কাজ করার ক্ষেত্রে হয়।
ঠিক আছে, এবং প্রোভাইডিং এনার্জি ফ্রম পিরিয়ড রেঞ্জিং 10 সেকেন্ড থেকে 2 মিনিটের সে এনার্জি সাপ্লাই দিতে পারে, এর বেশি সময়ের এনার্জি সে সাপ্লাই দিতে পারে না। সে খুব দ্রুত শক্তিটা দিবে কিন্তু খুব কম সময়ের জন্য দিবে, তারপর সে আপনার মাসেলটাকে টায়ার্ড বানায় দিবে, আপনি এরপর আর কাজ করতে পারবেন না। অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা ঠিক তার অপোজিট। অ্যারোবিক গ্লাইকোলাইসিসে আপনার যখন পর্যাপ্ত অক্সিজেন আপনার বডিতে আছে তখন এই গ্লাইকোলাইসিসটা হয়। এই গ্লাইকোলাইসিসে কি হয়, এখানেও পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু যেহেতু আপনার অক্সিজেন আছে সাথে, সেই পাইরুভিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় না, হয় কার্বন ডাই অক্সাইড আর পানি। কার্বন ডাই অক্সাইডটা আপনি ছেড়ে দেন আর পানিটা আপনার কি বডিতে থেকে যায়। এই এনার্জিটা আপনার বডিতে কি অনেক সময় ধরে থাকে। ঠিক আছে, এটা লং টার্ম এনার্জি। এই এনার্জি দেখবেন যে আপনি অনেকক্ষণ ধরে কাজটা করতে পারতেছেন। এখন অ্যারোবিক গ্লাইকোলাইসিস কখন হয়, যখন আমরা খুব রিল্যাক্সে কাজ করি। রিল্যাক্সে কোন কাজগুলো আমরা করে থাকি, ধরেন আমরা লং টাইম ধরে হাঁটতেছি, আপনি দেখবেন যে আপনি যখন হাঁটতে থাকেন আপনার গ্রিনারির মধ্যে বা পার্কে, আপনি দেখবেন খুব সহজে টায়ার্ড হবেন না। কিন্তু সেম কাজটাই আপনি যদি ট্রেডমিলে করেন, আপনি কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছেন, কারণ আপনার বাসায় অক্সিজেন লেভেলটা কম থাকে, যেটা আপনি যখন ওপেন বা পার্কে যে হাঁটেন তখন সেটার অক্সিজেন লেভেল কি থাকে, বেশি থাকে। ঠিক আছে, এই এনার্জিটা আপনার অনেক বেশি ক্ষণ স্টে করে, এবং এটা 20 টাইমস মোর এনার্জি আপনাকে দেয় এনারবরিক থেকে। তার মানে এখানে এনার্জিটা কি লং টার্ম হয় এবং অনেক বেশি ইফেক্টিভ এনার্জি হয়। আপনি এই এনার্জিতে কাজ করলে আপনার মাসেল ফ্যাটিক হবে না। আপনি ঘন্টা ধরে হাঁটতে পারেন, আপনার কিন্তু খারাপ লাগে না, কিন্তু আপনি যদি ঘন্টা ধরে দৌড়ান আপনি অস্থির হয়ে যাবেন। এটাই হইল দুই টাইপের গ্লাইকোলাইসিসের বিষয়। সবাই বুঝতে পারছি? সো অনেক সময় অ্যানারবরিক আর হইলো অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মধ্যে ডিফারেন্স এসে থাকে, এবং এটিপি উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় যে অ্যানারবরিক গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয় 2টা বা তার কম, আর অ্যারোবিকে 36 থেকে 38টা এটিপি তৈরি হয়, যার কারণে এই জিনিসটা আপনাকে কি লং টাইম এনার্জি দিচ্ছে। মেইনলি এটিপিটাই আপনার কি এনার্জির ক্ষেত্রে কাজ করে, এবং এই ক্ষেত্রে মাসেল বিল্ড আপও ভালো হয় অ্যারোবিক গ্লাইকোলাইসিসে, যেটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে হয় না। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে যেটা হয় সেটা হইলো আপনার মাসেল লস হওয়ার একটা চান্সেস থাকে, যেহেতু আপনি মাসেল বারবার ফ্যাটিক হচ্ছে, সো মাসেল লসের একটা চান্স থেকে যায়। নেক্সট যেটা আসে সেটা হইলো বেসেল মেটাবলিজম। আপনি কোনো কাজ করেন বা না করেন, আপনার বডির ভিতরের যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য কিছু এনার্জি অটোমেটিক খরচ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বেসেল মেটাবলিজম। ঠিক আছে, কারণ কি আপনার হার্টবিট চলতেছে, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে নড়তেছেন, আপনার সবকিছু কাজের জন্য কি লাগতেছে, একটা শক্তি লাগতেছে, রক্ত চলাচল করতেছে আপনার বডিতে। সো এই কাজগুলোর জন্য যে মেটাবলিজমটা থাকে সেটাকেই বলা হচ্ছে ব্যাসাল মেটাবলিজম। কোনো কিছু আপনি দেখবেন এটাকে আপনি আহ এটা ডিপেন্ড করে কিসের কিসের উপর, আপনার বডির সাইজের উপর, এজের উপর, জেন্ডারের উপর। সাধারণত দেখা যায় বেসাল মেটাবলিজম যার বডিতে যত মাসেল বেশি তার বেসাল মেটাবলিজম তত হাই হয়ে থাকে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের মাসেল মেয়েদের থেকে বেশি হয়, এজন্য ছেলেদের বেসাল মেটাবলিজম হাই হয়ে থাকে। বয়সের ক্ষেত্রে একটা বিষয় আছে, বয়সের ক্ষেত্রে দেখা যায় যে ইয়াং এজে বেসাল মেটাবলিজম অনেক হাই থাকে, কারণ তখন তার বডিতে অনেক বেশি কি শক্তির দরকার হয়, অনেক বেশি টেম্পারেচারের দরকার হয়। সো এনার্জি মেইনলি কি হয় টেম্পারেচার হিসেবে বডিতে রিলিজ করে হিট। সো এই কারণে দেখা যায় যে বাচ্চাদের বেসাল মেটাবলিজম বা ইয়াং পিপলে বেসাল মেটাবলিজম হাই হয়ে থাকে, যেটা ওল্ডার পিপলে হয় না। বেসাল মেটাবলিজমের কিছু সুবিধা আছে, যেমন আপনার বেসাল মেটাবলিজমে প্রোটিনও কি করে ভেঙে এনার্জি তৈরি করে। বডিতে আয়নের ইমব্যালেন্স থাকলে সেটাকে মেনটেন করে বেসাল মেটাবলিজম। আয়ন বলতে বোঝানো হচ্ছে আপনার বডিতে দেখা যায় যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলো থাকে, সেই কাজগুলো অ্যাকচুয়ালি বেসাল মেটাবলিজম করে থাকে। আর যার বেসাল মেটাবলিজম যত বেশি, তার ওয়েট লসের চান্স তত বেশি থাকে। ঠিক আছে, দেখবেন কিছু মানুষ আছে যত কিছুই খাক
ওয়েট বাড়ে না, তার মানে তার বেসাল মেটাবলিজম হাই। সো লার্জ মাসেল কনভার্ট 30% এনার্জি ইনটু মেকানিক্যাল ওয়ার্ক। আমাদের লার্জ লার্জ মাসেল বলতে বোঝানো হয় যে পায়ের যে মাসেলগুলো আছে, হাতের মাসেলগুলো আছে, এগুলোকে লার্জ মাসেল বলা হয়। এগুলো প্রায় 30% এনার্জিকে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে। আর আর অন্যান্য বডি পার্ট যেগুলো আমরা খুব বেশি ইউজ করে থাকি না, যেমন চোখ নাড়ানো, নিঃশ্বাস নেওয়া, ঠিক আছে, এগুলো খুবই স্মল মাসেলস। তো এই মাসেলগুলোতে আমার 70% এনার্জি লস হয় অ্যাজ আ হিট। সো বেসাল মেটাবলিজমের এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে আপনার এইজের সাথে আপনার বেসাল মেটাবলিজম কি হয়, ডিফারেন্ট হয়। মেন এবং উইমেনেও ডিফারেন্ট হয়ে থাকে। বেসাল মেটাবলিজম দেখা যায় যে উইমেনে কম বয়সে একটু বেটার থাকে ছেলেদের থেকে, কিন্তু যতই সময় যায় ততই আপনার বেসাল মেটাবলিজম কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে। ঠিক আছে, এখানে দুইটা ইয়ারের সার্ভে দেওয়া আছে, একটা হলো 1991 সালের, একটা 2005 সালের। দুইটা ডাটার মধ্যে আপনি যদি খেয়াল করেন কিছু মিসম্যাচ আছে। দুইটাতেই আপনার দেখা যাচ্ছে যে কম বয়সে মেয়েদের বেসাল মেটাবলিজম, উইমেনের বেসাল মেটাবলিজম মেনদের থেকে কিন্তু বেটার, কিন্তু একটা পয়েন্টের পরে কি হচ্ছে, মেইন মেটাবলিজম বেড়ে যাচ্ছে, উইমেন মেটাবলিজম কমে যাচ্ছে। ঠিক আছে, সো এটা এইজের কারণে ইম্প্যাক্ট ফেলে। তখন মানুষের হার্টবিট কমে যায়, সে কারণে কমে যায়, মানুষের অ্যাক্টিভিটি কম হয়। যেমন আপনি যদি চিন্তা করেন 60 এইজের একটা ছেলে মানুষ যে পরিমাণ অ্যাক্টিভ থাকে, মেয়েদের মধ্যে কিন্তু এই অ্যাক্টিভনেসটা থাকে না। সো তখন তাদের আস্তে আস্তে বেসাল মেটাবলিজমটা কমতে থাকে। সো এই চ্যাপ্টার থেকে আমরা এই পর্যন্তই পড়বো, বেসাল মেটাবলিজম পর্যন্তই। সো বেসাল মেটাবলিজম, বিএমআর কনজাম্পশন ক্যালকুলেশনের একটা সূত্র আছে। ঠিক আছে, বডি ওয়েট ইন্টু 4 কিলোজুল ইন্টু 24 আওয়ার্স বাই 4.8। বেসাল মেটাবলিজমে আপনার বডি ওয়েটের সাথে 4 গুণ হইলো, ওয়েট গুণ দিয়ে টাইম ক্যালকুলেশন করলে আপনার টোটাল কতটুকু এনার্জি কনজাম্পশন হয় সেটা আপনি জানেন। আমাদের কি একটা আমরা যখন ডায়েট করতে চাই তখন আমার বেসাল মেটাবলিজমটা জানা দরকার, যে আমার অ্যাকচুয়ালি বডির নর্মাল অ্যাক্টিভিটির জন্য আমার কতটুকু ক্যালোরি কনজিউম করা উচিত। এখন আমাকে সেই ক্যালোরির বাইরে ক্যালোরি কনজিউম করা যাবে না যদি আমি ওয়েট লস করতে চাই। আর ওয়েট গেইন করতে চাইলে আমার টোটাল কনজাম্পশনের ক্যালোরি কতটুকু আছে তার থেকে আমাকে বেশি কি খাইতে হবে। সো এই জন্য বেসাল মেটাবলিজমটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে আমরা এই পর্যন্তই পড়বো। এই চ্যাপ্টার থেকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু টপিক আমি বলে দিচ্ছি একদম ফাইনালের জন্য। এই বেসাল মেটাবলিজম মানে মাসেলের যে 3 ধরনের মেটাবলিজম আছে, এই 3 ধরনের মেটাবলিজমের কোনটা কিভাবে কাজ করে এবং কখন কাজ করে, এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে আপনাদের। মাসেল মেটাবলিজমটা ভালো করে পড়বেন। আর কন্ট্রাক্টিবিলিটি অফ মাসেল, মাসেল কিভাবে সংকুচিত হচ্ছে, কিভাবে প্রসারিত হচ্ছে, এই জিনিসটা আপনারা একটু ডিটেলসে পড়বেন। এই চ্যাপ্টার থেকে এই দুইটা টপিকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আমি খুব ছোট্ট একটা কোশ্চেন করছি, সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, এখন আপনাদের আজকে যেহেতু লাস্ট ক্লাস, আপনাদের একটা সাজেশন দেওয়ার কথা ছিল আমার, তো সেটাই আমি দিব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দাঁড়ান। ওকে, সবাই দেখতে পাচ্ছি? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, সো ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়ছিলাম হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং। হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের কিছু ইম্পর্টেন্ট টপিক হইলো, আমি আপনাদেরকে বলে দেই। মাইক্রো এবং ম্যাক্রো আর্গোনমিকের মধ্যে কম্প্যারিজন উইথ এক্সাম্পল। ঠিক আছে, যে কোনো কিছু যখন কম্প্যারিজন আসবে অবশ্যই এক্সাম্পলের সাথে আপনারা এটাকে এক্সপ্লেইন করবেন। সো আর্গোনমিক্স এর মধ্যে কোনটা মাইক্রো আর্গোনমিক্স, কোনটা ম্যাক্রো আর্গোনমিক্স, মাইক্রো আর্গোনমিক্স কোথায় ফোকাস করে, মাইক্রো আর্গোনমিক্স এর গোল কি, মাইক্রো আর্গোনমিক্স এর এক্সাম্পল কি হইতে পারে, ম্যাক্রো আর্গোনমিক্স কিসে ফোকাস করে, ম্যাক্রো আর্গোনমিক্স এর গোল কি এবং সেটার কি কি কাজে আমরা ব্যবহার করে থাকি, এই দুটার একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট আসতে পারে।
দেন আছে মাইক্রো আর্গোনমিক্স এর মধ্যে দুইটা জিনিস, একটা হলো ফিজিক্যাল আর্গোনমিক্স আর একটা হলো মেন্টাল আর্গোনমিক্স। সো এই দুইটার মধ্যেও কি বা কগনিটিভ আর্গোনমিক্স, এই ফিজিক্যাল এবং কগনিটিভ আর্গোনমিক্স এর মধ্যে কি কম্প্যারিজন, এটাও ইম্পর্টেন্ট একটা টপিক। কগনিটিভ আর্গোনমিক্স আমাদের ব্রেন নিয়ে কাজ করে, আমাদের মাইন্ড সেটআপ নিয়ে কাজ করে, আর ফিজিক্যাল আর্গোনমিক্স আমাদের ফিজিক্যাল ওয়ার্কের সাথে কাজ করে। সিমিলারলি এটাতেও ফোকাস কি, এটার গোল কি, এবং কি কি কাজে ইউজ হয়। পার্সেন্টাইলের ম্যাথ অবশ্যই দেখবেন, ইম্পর্টেন্ট। ম্যাথ যা আছে সব ইম্পর্টেন্ট। বুঝে গেছে? Yes, ma'am. চ্যাপ্টার 1 এর ইম্পর্টেন্ট টপিক গুলা। ওকে, নেক্সট চলে আসি অ্যানথ্রোপোমেট্রিক্স প্রিন্সিপাল। এই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি কুইজ দিছি, সো এই চ্যাপ্টার থেকে আপনারা খুব বড় কোনো কিছু ফাইনালে পাবেন না, ঠিক আছে? এখান থেকে খুব সিম্পল কিছু জিনিস আসবে, যেটা হইলো সোর্স অফ হিউম্যান ভ্যারিয়েবিলিটি। এটা আমি ছোট্ট একটা কোশ্চেন আসতে পারে যে এক্সপ্লেইন দ্য সোর্সেস অফ হিউম্যান ভ্যারিয়েবিলিটি। সো 4টা কারণে হিউম্যান ভ্যারিয়েবিলিটি হয়। তারপর ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য চেঞ্জ ইন বডি সাইজ অফ পপুলেশন, মানুষের পপুলেশনের যে বডি সাইজ চেঞ্জ হচ্ছে এটা কোন কোন ফ্যাক্টরের উপর, এবং এটাকে এক্সপ্লেন করতে বলা হতে পারে। মানে ছোট ডিরেক্ট যে কোশ্চেন গুলো আসতে পারে সেই কোশ্চেন গুলো এখানে আছে। আরেকটা আসতে পারে এই যে 3 টাইপের অ্যারথমেট্রিক ডাটা আছে, স্ট্যাটিক, ডায়নামিক এবং নিউটনিয়ান, এটা কোনটা কখন ইউজ করা হয়। সিমিলারলি এই তিনটার মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট। বুঝা গেছে? এই চ্যাপ্টার থেকে এটাই ইম্পর্টেন্ট। বাকি আমি যা পড়াইছি, ডিজাইন ফর এক্সট্রিম, ডিজাইন ফর অ্যাডজাস্টেবল রেঞ্জ, ডিজাইন ফর এভারেজ, এগুলো অলরেডি আপনাদের কুইজে চলে আসছে। সো এখান থেকে কোশ্চেন হবে না, কুইজে যা আসছে সেটা ফাইনালে আসবে না। আপনাদের সিলেবাস কিন্তু অনেক কম। সো প্রিন্সিপাল অফ অ্যাপ্লাইড অ্যারথমেট্রিক ইন আর্গোনমিক্স, এই টপিকটা একটু পড়বেন, কি কি প্রিন্সিপাল আছে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোমেট্রিতে। নেক্সট আসেন হ্যান্ড টুল ডিজাইন। হ্যান্ড টুল ডিজাইনে প্রথমেই যেটা পড়বেন যেটা হইলো 4 টাইপস অফ মোশন ইন হ্যান্ড। এটা আমি এক্সপ্লেন করতে দিতে পারি যে এক্সপ্লেন দ্য মোশনস অফ হ্যান্ড। এখান থেকে কেস স্টাডি আসতে পারে, কেস স্টাডিতে আপনাদের দেখা যাবে একটা হ্যান্ড টুলের আপনার ছবি দেওয়া আছে, সেটাকে কিভাবে আর্গোনমিক হ্যান্ড টুল বানানো যায় সেটার জন্য প্রিন্সিপাল অফ হ্যান্ড টুল এবং ডিভাইস ডিজাইনের উপর বেস করে আপনি ওই ডিজাইনটাকে কি করবেন, ইমপ্রুভ করবেন। ঠিক আছে, কি কি বেসিসে আপনি ইমপ্রুভ করছেন সেটা দেখাবেন। যেমন আপনার ডিজাইনে অবশ্যই কি হবে, স্ট্রেট রিস্ট মেনটেন করতে হবে। তারপর হইলো মিডিয়ান নার্ভে কোনো ধরনের প্রেসার পড়া যাবে না, ঠিক আছে? অনেক লং টাইম ধরে আপনার এলবো তে প্রেসার দেওয়া যাবে না। গ্রিপ স্ট্রেংথ ভালো হইতে হবে। সো যে কোনো এই টাইপের যে কোনো একটা প্রোডাক্টের ছবি থাকবে, সেই ছবিটাকে আপনাকে ইমপ্রুভ করে একটা ড্র করতে হবে। ড্রটা একদম পেন্সিল দিয়ে অনেক টাইম ধরে করতে হবে তা না, একটা ডিজাইন আপনাকে রেকমেন্ডেশন দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? সবাই কি কথা বুঝতেছি? জি ম্যাম। জি ম্যাম। এরপর গ্রিপ প্রিন্সিপালটা ভালো করে পড়বেন। গ্রিপ প্রিন্সিপালে 2 ধরনের গ্রিপ হয়ে থাকে, পাওয়ার গ্রিপ এবং প্রিসিশন গ্রিপ। কোন গ্রিপ কখন দরকার, কোন টাইপের প্রোডাক্ট ধরার ক্ষেত্রে দরকার। গ্রিপ প্রিন্সিপালের ক্ষেত্রে দেখা যায় পাওয়ার গ্রিপে আমার প্রোডাক্টের ডায়ামিটার কেমন হওয়া উচিত, প্রিসিশন গ্রিপে কেমন হওয়া উচিত। প্রিসিশন গ্রিপ আবার কি ছিল, 2 টাইপের ছিল, একটা ইন্টারনাল গ্রিপ, একটা এক্সটার্নাল গ্রিপ। সো গ্রিপ স্ট্রেংথ, গ্রিপটা একটু ভালো করে পড়বেন, প্রিন্সিপাল অফ গ্রিপ। এটা ছিল আপনাদের হ্যান্ড টুল। ওয়ার্কস্পেস ডিজাইনে অবশ্যই যে কোনো একটা ওয়ার্কস্পেস ডিজাইনের নিয়ে কাজ থাকবে। এখান থেকে একটা বড় কোশ্চেনই হবে এবং আপনাদের এখানে কেস স্টাডি টাইপেরই থাকবে। সো সিটেড পার্সোনালের জন্য হতে পারে, স্ট্যান্ডিং পার্সোনালের জন্য হইতে পারে। আপনার এখানে কিছু কি আছে, প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালের উপর বেসড করে আপনাকে ওয়ার্কস্টেশন ডিজাইন করতে হবে। আপনাকে একটা সিনারিও দেওয়া থাকবে বা একটা ওয়ার্কস্টেশনের ছবি দেওয়া থাকবে, যেটা একটা ইমপ্রপার ওয়ার্কস্টেশন, সেটাকে আপনাকে প্রপারলি গাইডলাইন সহ সেই ওয়ার্কস্টেশনটা ডিজাইন করতে হবে। সেটা স্ট্যান্ডিং পার্সোনালের জন্য হতে পারে, সিটিং পার্সোনালের জন্য হইতে পারে।
বুঝা গেছে? আর এখানে আউট অফ রিচ এবং ক্লিয়ারেন্স রিকোয়ারমেন্ট, ঠিক আছে? আউট অফ রিচ রিকোয়ারমেন্ট এবং ক্লিয়ারেন্স রিকোয়ারমেন্ট, এই দুইটা বলতে কি বুঝেন, এরকম একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট চলে আসি আমরা লাইটে। লাইটে আমি আগেই ক্লাসে বলে দিছিলাম যে লাইটে কি কি ইম্পর্টেন্ট। লাইটে ইম্পর্টেন্ট হইলো আপনার কি, লাইটে ইম্পর্টেন্ট আমি বলছিলাম যে অ্যাভয়েডেন্স অফ গ্লেয়ার ইম্পর্টেন্ট টপিক, আর না হলে আমি যে সিনারিও দিয়ে দিব, এই সিনারিওতে কিভাবে আপনি ওয়ার্কস্টেশনটাকে লাইটিং ডিজাইন কনসিডারেশনে নিয়ে ডিজাইন করবেন সেটা আপনি দিবেন। ঠিক আছে? অবশ্যই আপনি যখন যে কোনো ওয়ার্কস্টেশনের লাইটেনিং ডিজাইন কনসিডারেশনের কেস স্টাডি থাকবে, আপনাকে অবশ্যই 4টা পয়েন্টকে ধরে ধরে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে? আপনি কিভাবে সুইটেবল লেভেল অফ ইলুমিনেশন দিবেন, ঠিক আছে, সারফেসের লুমিনেন্স ব্যালেন্স করবেন, ঠিক আছে, আপনার সারফেসটা আপনি ম্যাট দিবেন না শাইনি দিবেন, কালার কি দিবেন, অবশ্যই এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রেখে ডিজাইন করতে হবে। অ্যাভয়েডেন্স অফ গ্লেয়ার, গ্লেয়ার আপনি কি কিভাবে অ্যাভয়েড করতে পারেন, এবং পুরা রুমে ইনফরমেটিভিটি অফ লাইট কিভাবে এনশোর করা যায়, ঠিক আছে, কোন সাইডে কিরকম লাইট দেওয়া উচিত সেটাও আপনাকে মাথায় নিয়ে কিন্তু বলতে হবে। একটা রেকমেন্ডেশন থাকতে হবে। অবশ্যই ওখানে কি দেওয়া থাকবে, আপনার এরিয়া দেওয়া থাকবে, ওটা অফিস ওয়ার্কের জন্য, বাসার জন্য, না আপনার স্টাডি টেবিলের জন্য। সো আপনি জানেন কোন ক্ষেত্রে লাস্ট কত হইতে পারে। সো এই ডাটাটা একটু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আর আরেকটা কোশ্চেন বলছিলাম যে ভিজুয়াল ডিসকমফোর্ট কি এবং এটা কিভাবে কিওর করা যায় বা প্রিভেন্ট করা যায়, এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। এটা একটা শর্ট কোশ্চেন। সো এটা ছিল আপনাদের লাইটের চ্যাপ্টার। সাউন্ড থেকে ম্যাথ মাস্ট। সাউন্ড থেকে এখানে তেমন কিছুই নাই সাউন্ডের চ্যাপ্টারে আসি এক ম্যাথ। সো সাউন্ড চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে, এডিশন, সাবট্রাকশন, কনভার্সন সবকিছুই করে নেবেন। আর লাস্ট চ্যাপ্টার তো ফিজিক্যাল ওয়ার্কলোড থেকে বলেই ফেলছি যে মাসেল মেটাবলিজম ইম্পর্টেন্ট এবং কন্ট্রাক্টিবিলিটি অফ মাসেল ইম্পর্টেন্ট। তো আপনাদের সিলেবাস অনেক কম, এর মধ্যে থেকেই আপনাদের ফাইনালের কোশ্চেন হবে। আমি যা সাজেশন দিছি এটা শুধুমাত্র ফাইনালের জন্য, কেউ এটাকে ক্লিয়ারেন্সের সাজেশন মনে করবেন না, ক্লিয়ারেন্সের কোশ্চেন ডিফারেন্ট হবে। ঠিক আছে? ক্লিয়ারেন্সে কোনো ধরনের আপনাদের কোনো সাজেশন নাই, ক্লিয়ারেন্সের জন্য পুরা চ্যাপ্টার, সবগুলোর সব চ্যাপ্টার। সো এই জন্য আমি বলবো যে ফাইনালটা খুব সুন্দর করে দেন। এই কোর্সে ভালো মার্কস পাওয়া, এ প্লাস পাওয়া খুব কঠিন না, অনেক ইজি। স্যারের পার্টের ম্যাথ গুলাতে কেয়ারফুলি আনসার করবেন যাতে ভ্যালু ভুল না হয়, ইকুয়েশন ভুল না করেন। আমার পার্টে কেস স্টাডি গুলাতে একটু ফোকাস দিয়ে জাস্ট মেইন কনসেপ্টটা ধরে লিখলেই হবে। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো নো কোশ্চেন আছে? ম্যাম। না হলে আমি ক্লাসটাকে শেষ করে দিব, আর আপনাদেরকে আমি ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ওই অ্যাসাইনমেন্টটা আপনারা এক্সামের দিন জমা দিবেন। এক্সাম শেষ আচ্ছা হবে ম্যাম। আপনাদের 12:30টায়। এক্সাম শেষ করে 1টা থেকে 1:30টার মধ্যে আমার রুমে সাবমিট করে আপনারা যাবেন। 2 সেকশনে সিআর এর দায়িত্ব সবগুলো অ্যাসাইনমেন্ট যাতে জমা হয়। ঠিক আছে? আর কেউ কারো অ্যাসাইনমেন্ট ফটোকপি করে জমা দিবেন না, বা অন্য কাউকে দিয়ে লেখাবেন না। আমি কিন্তু অ্যাসাইনমেন্ট চেক করি, আমি গতবার এরকম অ্যাসাইনমেন্ট পাইছিলাম, এক এক পেজ এক একজন লিখছে। সো এই কাজটা কেউ করবেন না, নিজের অ্যাসাইনমেন্ট নিজে লিখবেন। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে ক্লাসটা এই পর্যন্তই শেষ করতেছি। কারো যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবেন। ओके मैम। আল্লাহ হাফেজ।